বাংলা গপ্পের ঠিক। এখানে শুধু ভয় নয়, ভাবতেও হয়। ইটস রিয়েল। মদ্যপান, ধূমপান এবং মাদক সেবন স্বাস্থ্যের জন্য ক্ষতিকারক। বাংলা গল্পের থেকে আপনাদের সকলকে স্বাগত। আমাদের সমস্ত গল্প শুনতে সাবস্ক্রাইব করুন এই ইউটিউব চ্যানেলটিকে এবং নোটিফিকেশনের জন্য বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন। আজকে আপনারা শুনছেন সাহিত্যিক অনিশ দেবের লেখা ড্রাকুলা সিরিজ থেকে নেওয়া ছোট গল্প রুম নাম্বার 7। গল্প পাঠে সপ্তর্ষি, গ্যারেজ মালিক আকাশ, মিস্টার রিচার্ডস সৌভিক, মিসেস রিচার্ডস সুমনা, শব্দগ্রহণ ও পোস্টার ডিজাইনে বিশ্বজিৎ, সাউন্ড ডিজাইনে সৌভিক। শুরু করছি আজকের গল্প রুম নাম্বার 7। এই গল্প আমি বহুদিন কাউকে বলিনি। রহস্যের ব্যাখ্যা আমার কাছে নেই, তাই ভেবেছি লোকে হয়তো আমার কথা বিশ্বাস নাও করতে পারে। এখন অবশ্য আমার কথা কেউ বিশ্বাস করুক বা না করুক, তাতে কিছু আসে যায় না। আমি একটা সত্যি ঘটনাই বলছি। আপনারা হয়তো ভূতে বিশ্বাস নাও করতে পারেন, আর আমিও যে বিশ্বাস করি তাও নিশ্চিত করে বলতে পারি না। সেই রাত্রে সত্যি ভূত দেখেছিলাম কিনা জানি না। যদি ওটা ভূত না হয়ে থাকে তাহলে কি দেখেছিলাম তাও জানি না। ইংল্যান্ডের উত্তরে গিয়েছিলাম ব্যবসায়িক কাজে। কাজ শেষে বাড়ি ফিরছিলাম। আমি লন্ডনের কাছেই থাকি। তখন শীতকাল, আবহাওয়াও ছিল বৈরী। আমি সকাল সকাল রওনা হয়েছিলাম, তবে বেশি দ্রুত গাড়ি চালাতে পারিনি। রাস্তাঘাট বরফে ঢাকা, তাই মন্থর গতিতে এবং সতর্কভাবে গাড়ি চালাতে হচ্ছিল। যখন ঘনিয়ে এলো সন্ধ্যা, বাড়ির পথ তখনও অনেক দূর। আমার গাড়ির বাতি প্রায় নিভু নিভু। গাড়ি নিয়ে মেন রোডে অবস্থান খুবই বিপজ্জনক, কারণ ওই রাস্তায় বেশ গাড়ি চলাচল করে। আমি মূল রাস্তা ছেড়ে শান্ত নির্জন একটি গায়ের পথে মোড় নিলাম। মাইলখানেক এগোবার পর রাস্তার পাশে একটি সাইনবোর্ড চোখে পড়ল। মিলহ্যাম লেখা রোড সাইনে। 5 মিনিট বাদে আমি একটি সরু রাস্তায় উঠে এলাম। দুপাশে ঘরবাড়ি, দোকানপাটও নজরে এলো। আলো জ্বলছে। রাস্তার মাথায় একটি গ্যারেজ। আমি সেখানে গিয়েই গাড়িটা দাঁড় করালাম। গ্যারেজ মালিককে আমার গাড়ির সমস্যার কথা বললাম। সে গাড়ির বাতি পরীক্ষা করে দেখল, তারপর ইঞ্জিনও দেখল। মাথা নেড়ে বলল, আপনার গাড়ির ডায়নামোটা ভেঙে গেছে, বুঝতে পারলেন? কাল সকালে আপনাকে মেরামত করে দিতে পারি। তাছাড়া এত রাতে গাড়ি চালানো ঠিকও হবে না, খুব একটা নিরাপদও হবে না। বলছি, মিলহ্যামে কোনো হোটেল আছে? জানতে চাই আমি। হ্যাঁ আছে, পেয়ে যাবেন, জবাব দিল লোকটি। রাস্তার ওই মাথায় একটা হোটেল আছে, দ্য গ্রেট নামের, আর আপনি জাস্ট পার করে এলেন। আর শীতকালে আমাদের মিলহ্যামে খুব একটা বেশি লোকজনও আসে না। যাই হোক, আপনি যে হোটেলে যাবেন ওখানে মিস্টার রিচার্ডসকে পাবেন। ওনাকে গিয়ে বলবেন যে আপনার গাড়িটা আমার এখানেই সারানো হচ্ছে। ওখানে ব্যবস্থা বেশ ভালো, আর আপনার আপ্যায়নেরও কোনো ত্রুটি হবে না। আমি গ্যারেজ মালিককে ধন্যবাদ দিয়ে গাড়ি থেকে আমার সুটকেসটি বের করে নিলাম। তারপর হাঁটা দিলাম দ্য গ্রেট অভিমুখে। এটি পুরনো একটি ভবন। জানলা দিয়ে দেখতে পেলাম ছোট ছোট ড্রয়িং রুমের ফায়ারপ্লেসে আগুন জ্বলছে। সদর দরজার পরেই হোটেল অফিস। আমি ডেস্কের গায়ে লাগানো বেল টিপলাম। অফিসের পেছন থেকে আবির্ভূত হলো বিশাল দেহী এক লোক। এক হাতে কাপড়, অপর হাতে আধ গ্লাস বিয়ার। আমার দিকে তাকিয়ে বন্ধুত্বপূর্ণ হাসি উপহার দিল সে। জিজ্ঞেস করলাম আমি, মিস্টার রিচার্ডস? ডেস্কের উপর বিয়ার গ্লাস নামিয়ে রাখল সে। হ্যাঁ, আপনার জন্য কি করতে পারি? আমি জানালাম আমার গাড়ি গ্যারেজে রেখে এসেছি, আর বললাম রাতে থাকার মতো একটি রুম আর খাবার দাবার চাই। রাতে খাবার পেতে এখানে তেমন কোনো সমস্যা নেই। ঘন্টাখানেকের মধ্যে আমাদের এখানে ডিনার রেডি হয়ে যাবে, কিন্তু রাতে রুম পাওয়াটা শক্ত হবে।
বুঝতেই তো পারছেন, এটি একটি ছোট হোটেল, মাত্র 6টা বেডরুম আছে এখানে। শীতকালে হোটেল এখানে এরকম ভর্তি হয়ে যায় খুব কমই দেখা যায়। আমি খুবই দুঃখিত যে আপনাকে একটা রুম দিতে পারলাম না। তাহলে এখন কি করা জিজ্ঞেস করতে যাচ্ছিলাম, আর এমন সময় হঠাৎ আবার দরজাটা খুলে গেল। ছোটখাটো চেহারার এক ভদ্রমহিলা দ্রুত হেঁটে এলেন ভেতরে। ইনি আমার স্ত্রী। তার দিকে ফিরে মিস্টার রিচার্ডস বলল, আরে ভদ্রলোককে বলছিলাম যে আমাদের আজকে রাতে হোটেলে কোনো রুমই খালি নেই। ওনার অ্যাকচুয়ালি গাড়ি খারাপ হয়ে গেছে, তো গাড়িটা মেরামত করতে দিয়েছেন গ্যারেজে। তো আজকে রাতে উনি এখানে থাকবেন আর সঙ্গে ডিনারও করবেন। কেন, আমাদের 7 নম্বর রুমটা তো খালি আছে টম। বললেন ভদ্রমহিলা। কিন্তু ওটা তো... বাক্য শেষ করল না সে, আর বিয়ারের গ্লাস তুলে নিয়ে চুমুক দিতে দিতে তার স্ত্রীর কথা শুনতে লাগলো। ভদ্রলোককে তো আমরা এইভাবে ফিরিয়ে দিতে পারি না, না? আমি 7 নম্বর রুমটা রেডি করে দিচ্ছি। বললেন ভদ্রমহিলা। আপনাদের বোধহয় ঝামেলাতেই ফেলে দিলাম। না না, কোনো ঝামেলা নয় মিস্টার। আমি জন স্যান্ডার্স, বললাম আমি। মহিলা তার স্বামীর দিকে তাকিয়ে ভ্রুকুটি করলেন। তার স্বামী ভাবলেশহীন হয়ে রইল। বলল সে, আরে না না, আমাদের কোনো ঝামেলাই হচ্ছে না মিস্টার স্যান্ডার্স। 7 নম্বর রুমটা আমরা তেমন ব্যবহার করি না, আপনি ওখানে আরামসেই থাকতে পারেন, ওটায় তেমন কোনো সমস্যা হবে না। আসুন মিস্টার স্যান্ডার্স, ভেতরে চলুন। আমাদের ঘরের তৈরি বিয়ার এক গ্লাস চেখে দেখবেন নাকি? এরম সুস্বাদু বিয়ার গোটা ইংল্যান্ডে আপনি কোথাও পাবেন না। আপনার সুটকেসটা আপাতত অফিসেই থাক, এই ফাঁকে আপনার রুমটা রেডি হয়ে যাবে। সে আমাকে নিয়ে একেবারে বারে চলে এলো। এখানে লোকজন মদ্যপান এবং গল্পগুজব করছে। কয়েকজনের সঙ্গে পরিচয় হলো এরা বাইরের শহর থেকে এসেছে। কয়েকজন আবার এখানকার মানে মিলহ্যামেরই বাসিন্দা। বারে এসেছে সন্ধ্যাবেলার বিয়ার পান করতে। আমি কিন্তু এখানে বেশ স্বাচ্ছন্দ্যই বোধ করছিলাম। মিস্টার রিচার্ডস তার বিখ্যাত বিয়ার এক গ্লাস খেতে দিল আমাকে। ঠিকই বলেছে সে, দারুণ স্বাদ। কিছুক্ষণ পর আমাকে জানানো হলো যে আমার ঘর রেডি হয়ে গেছে। তখন অবশ্য আড্ডা ছেড়ে যেতে ইচ্ছেই করছিল না, তবু একটু পরে উঠতে হলো। অফিস ঘর থেকে আমার সুটকেস নিয়ে 7 নম্বর রুমে চলে এলাম। এটি টপ ফ্লোরে, অর্থাৎ অন্যান্য বেডরুমগুলোর মাথার ওপরে। এখানে বেশ ঠান্ডা, তবে মিস্টার রিচার্ডস ছোট একটি ফায়ারপ্লেস জ্বালিয়ে রেখেছে। কামরাটি আয়তনে তেমন বড় নয়। একটি খাট, কাপড় চোপড় রাখার আলমারি এবং দরজার পেছনে হাত মুখ ধোয়ার জন্য একটি বেসিন। আমি ভাবলাম ঘর হয়তো কিছুক্ষণের মধ্যেই গরম হয়ে উঠবে। আর কামরাটাও বেশ নিরিবিলি, আজ রাতে জম্পেশ ঘুম দেওয়া যাবে। অবশ্য ওয়াশিং মেশিন আর আলমারির মাঝখানে দেওয়াল ঘেঁষে খাড়া পিঠে একখানা চেয়ার চোখে পড়ল, আর ফায়ারপ্লেস। ব্যাস এইটুকুই। তবে ঘরটি বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। আমি মোটমাট খুশিই হলাম। হাত মুখ ধুয়ে চললাম ডিনারে। মিসেস রিচার্ডস বেশ ভালো রাঁধুনি। খাবারটি বেশ উপভোগ করলাম। খাবার শেষে আমি আবার বারে চলে এলাম। মিস্টার রিচার্ডস আর তার কয়েকজন বন্ধু বান্ধবের সঙ্গে খানিকক্ষণ আড্ডা দিলাম। একটু পরে ভ্রমণ ক্লান্তিতে ঘুমে চোখ বুজে আসলো। বললাম মিস্টার রিচার্ডসকে, আমি ঘুমাতে যাব। আচ্ছা, আমাকে একটু সকাল সকাল ব্রেকফাস্ট দেওয়া যাবে? কত সকালে চাই? 8টার মধ্যে দিলে হবে? হ্যাঁ, চলবে। মনে হয় না সকাল 9টার আগে ডায়নামোর মেরামতির কাজ শেষ হবে। গাড়ি রেডি হলেই রওনা হতে চাই। তাহলে আজকের মতো শুভরাত্রি মিস্টার স্যান্ডার্স। আপনাকেও ধন্যবাদ সুন্দর একটি সন্ধ্যার জন্য। অগ্নিচুল্লির কারণে ঘরটি বেশ গরম। আমি বিছানায় বসে বেশ কিছুক্ষণ বই পড়লাম, কিন্তু বারবার চোখ ঘুমে ঢলে আসছে দেখে সেই বই পড়া বাদ দিয়ে ঘরের বাতি নিভিয়ে টান টান হলাম বিছানায়, আর একটু পরেই ঘুমিয়ে পড়লাম। জানি না কতক্ষণ ঘুমিয়েছি, তবে কিছু একটা আমাকে জাগিয়ে তুলল। কোনো শব্দ শুনে আমার ঘুম ভাঙেনি, কারণ বেডরুম নীরব। তবে অদ্ভুত কিছু একটা ঘটেছে। আমার বিছানার পাশের টেবিলের বাতিটি নেভানো, তবু ঘরটি আস্তে আস্তে আলোকিত হয়ে আসছে, অন্তত কামরার একটি অংশে।
আর আমার বিছানা ডুবে আছে সম্পূর্ণ আধারে। আমি আলমারি কিংবা মুখ ধোয়ার বেসিন কোনোটিই দেখতে পাচ্ছি না। শুধু দুটোর মাঝখানে বড় চেয়ারখানাই নজরে আসছে। ওর হাতল, পায়া, খাড়া, পিঠ সব পরিষ্কার দেখা যাচ্ছে। অন্ধকারেও যেন জ্বলজ্বল করে উঠছে। আমি শক্ত করে চোখ বুঝলাম। ভয়টয় পাইনি, অন্তত তখনও নয়, কারণ ভয়টা এলো এর পর। না, আমি ভয় পাইনি, তবে চিন্তা করতে চাইছিলাম। ওই অদ্ভুত আলোটা নিভিয়ে দিয়ে অন্তত একটা ব্যাখ্যা দাঁড় করাতে চাইছিলাম নিজের কাছে। আমি চেয়ারটি দেখতে পাচ্ছি তা সত্য হতে পারে না, কারণ রুমের বাকি অংশ তখনও অন্ধকার। তবে আমি কি আসলে স্বপ্ন দেখছিলাম? নিশ্চয়ই ডিনারের পরে বারে এসে বসে হয়তো একটু বেশি পান করেছিলাম, যার কারণে হয়তো স্বপ্ন দেখছিলাম। আচ্ছা, তবে খুব ধীরে ধীরে আমি 1 থেকে 50 অব্দি গুনব, এরকম কিছু একটা ঠিক করলাম। 50 গোনা শেষ হলে আমি চোখ খুলে দেখব পুরো ঘর অন্ধকার থাকলেই হবে। আমি খুব আস্তে আস্তে গুনছি। এমন সময় কানে এলো শব্দটা। আমি স্থির হয়ে শুয়ে কান পাতলাম। হ্যাঁ, কেউ শ্বাস নিচ্ছে, ঘন ঘন শ্বাস ফেলছে। তাহলে এটা তো স্বপ্ন নয়। কে নিঃশ্বাস ফেলছে? চোর? চোখ মেললাম, চেয়ারটি যথাস্থানেই রয়েছে এবং ওখানে বসে আছে একজন লোক। লোকটা বুড়ো, মাথার চুলও পাকা, কিন্তু শির দ্বারা টান টান করে বসে আছে সে। চেয়ারের হাতল ধরে রেখেছে শক্ত করে। উজ্জ্বল নীল চোখ জোড়া আমার উপর স্থির। আমি কথা বলার চেষ্টা করলাম, কিন্তু গলা দিয়ে আওয়াজ বেরোল না। আমি বলতে চাইছিলাম, কে আপনি? এখানে কি করছেন? গেট লস্ট, বেরিয়ে যান আমার ঘর থেকে। আবার মুখ খুলতে চাইলাম, লাভ হলো না। আমি ওখানে শুয়ে অপেক্ষা করতে লাগলাম আর নিজেকে বোঝালাম ভয় না পাবার জন্য। পলকহীন চোখে সে তাকিয়েই আছে। লোকটা যদিও খুব বুড়ো আর আমার তেমন ক্ষতি করতে পারবে না, তবে বুড়োর চাউনি বড্ড ভীতিকর। লোকটা কিছু একটা নিশ্চয়ই করছে। আমি এরকমই ভাবলাম, নিদেন কথা তো বলবেই। লোকটা বোধহয় আমার চিন্তাটা শুনে ফেলল। সে বাম হাত তুলে তাক করলো আমার দিকে, কিন্তু এবারে তার চোখ খুব করুণ, বিষাদময় চাউনি। আমার আর ওকে ভয় লাগলো না। লোকটা আমাকে কিছু বলার চেষ্টা করছে। যখন কথা বলল, গলার স্বর বড্ড করুণ শোনালো। সে বলল, কখনো সন্ধান পাইনি, তুমি কি পেয়েছ? আমি কোনোদিনও পাইনি। 7 নম্বর কামরা ভুতুড়ে কিনা কোনোদিনও জানতে পারিনি। তুমি কি পেয়েছ? তার হাত ছপাত করে পড়ে গেল নিচে। আমি বলে উঠলাম, আমি কিসের সন্ধান পেয়েছি? আপনি কে? কি বলছেন? তবে প্রশ্ন শেষ করার আগেই সে অদৃশ্য হয়ে গেল। ঘর আবার পুরো অন্ধকার। একটি কণ্ঠ আমাকে জাগিয়ে তুলল। গুড মর্নিং মিস্টার স্যান্ডার্স, আপনার বেডটি রেডি, আর আধ ঘন্টার মধ্যেই আপনার ব্রেকফাস্টে রেডি হয়ে যাবে। আমি রুমে পাঠিয়ে দিচ্ছি। মিস্টার রিচার্ডস বেডসাইড টেবিলের ওপর চায়ের কাপ রেখে বেরিয়ে গেল দ্রুত। আমি কিন্তু গভীর ভাবনায় ডুবে গেলাম। আমার অদ্ভুত দর্শনার্থীটি চলে যাবার পরপরই আমি ঘুমিয়ে পড়েছিলাম। অথবা সত্যি কি আমি ঘুমিয়েছি? আমি কি গোটা ব্যাপারটাই স্বপ্নেই দেখেছি? বিষয়টি নিয়ে মিস্টার রিচার্ডস দম্পতির সাথে একবার কথা বলবো? না, এ নিয়ে কিছু কথা বলা হয়তো ঠিক হবে না। অদ্ভুত আগন্তুকের রহস্য ভেদ করতে না পারলে তারা বড়ই বিব্রত হবে। আমি ওদের কোনো রকম বিব্রত করতে চাই না। ব্রেকফাস্ট করে হোটেলে ঢুকলাম বিল শোধ করতে। মিসেস রিচার্ডস বসে আছেন ডেস্কে।
আমার যত্নার্থী করার জন্য তাকে ধন্যবাদ দিলাম। আমার দিকে তাকিয়ে একটু হেসে তারপর উনি বিল দিলেন। এ তো আমাদের সৌভাগ্য মিস্টার স্যান্ডার্স। আমরা চাই আমাদের হোটেলে যারা আসেন তারা যেন আরামে থাকতে পারেন। বাই দ্য ওয়ে, আপনার ভালো ঘুম হয়েছিল তো? আমি বিল পরিশোধের টাকাটা গুনছিলাম। জবাব দেওয়ার জন্য মুখ তুলে তাকাতে মহিলার পিছনের দেওয়ালে ঝোলানো একটি ছবিতে চোখ আটকে গেল। সাদা চুল, শক্ত মুখ এবং ঝকঝকে নীল চোখের লোকটা আমার খুব চেনা লাগলো। ছবিটির দিকে ইঙ্গিত করে বললাম, উনি কে? মিসেস রিচার্ডস ছবির দিকে একবার তাকিয়ে চট করে আমার দিকে ফিরলেন। উনি বললেন, উনি টমের বাবা, মানে আমার ফাদার ইন ল। আমাদের সঙ্গে এই হোটেলেই থাকতেন। 5 বছর আগে উনি মারা গেছেন। আপনি কাল যে রুমটায় ছিলেন ওই রুমেই ওনার মৃত্যু ঘটে। এজন্যই টম আপনাকে 7 নম্বর কামরায় থাকতে দিতে চাইছিল না। কিন্তু আপনারা... থেমে গেলাম আমি। সাবধানে শব্দ চয়ন করতে হবে। জানি না ভদ্রমহিলা এ ব্যাপারে কতটুকু জানেন, কিংবা জানলেও আমাকে কতটুকু বলতে চাইবেন। তবে আমি কিছু বলার আগেই মিসেস রিচার্ডস আবার বলতে লাগলেন, আসলে 7 নম্বর কামরা নিয়ে কিছু অদ্ভুত ব্যাপার রয়েছে মিস্টার স্যান্ডার্স। 2-1 অতিথিও বলেছেন ওই রুমে তাদের ভালো ঘুম হয়নি। রাতের বেলা তারা নাকি ভয়ও পেয়েছেন, যদিও কেন ভয় পেয়েছেন তার ব্যাখ্যা দিতে পারেননি। তারা বলেছেন ঘরটি নাকি ভুতুড়ে। হোটেলওয়ালাদের জন্য এই ভূতের ব্যাপারটা না খুব খারাপ। তাই টমের বাবা ঠিক করেছিলেন তিনি নিজেই 7 নম্বর রুমটায় রাত কাটাবেন। তিনি বিশ্বাসই করতেন না যে ওটা ভুতুড়ে রুম। বলেছিলেন ওই ঘরে মানুষ ঘুমাতে কেন ভয় পায় সেই রহস্য উনি উদ্ঘাটন করবেন। তার ভূতে বিশ্বাস ছিল না। আমি পরের দিন সকালে যখন চা নিয়ে ওনার রুমে যাই, গিয়ে দেখি... আমি বললাম, তারপর কি হলো? মিসেস রিচার্ডস বললেন, উনি ওখানে মৃত অবস্থায় পড়ে আছেন। বড় চেয়ারটিতে বসে আছেন তিনি ওই অবস্থায়। সারা গা ওনার বরফের মতো ঠান্ডা এবং প্রাণহীন। আমি আমার শ্বশুরকে খুব পছন্দ করতাম, খুব ভালোবাসতাম। তার কথা মনে পড়লে আমার এখনো খুব খারাপ লাগে। তিনি বুড়ো মানুষ ছিলেন। এই বয়সে মানুষেরা হঠাৎ করে মারা যেতেই পারেন। ডক্টর বলেছিলেন এরকম হতেই পারে। ওনার হার্ট ফেল করেছিল হঠাৎ। মিসেস রিচার্ডস টাকা নিয়ে আমাকে ব্যালেন্সটা ফেরত দিলেন। আমি পকেটে ব্যালেন্সটা রেখে সুটকেস হাতে তুলে নিলাম। আমি বললাম, মিসেস রিচার্ডস, একটা কথা বলতে পারি? তিনি আমার কথা শুনে আমার দিকে তাকিয়ে একটু হেসে বললেন, কাজেই বুঝতেই পারছেন মিস্টার স্যান্ডার্স, 7 নম্বর রুমটার রহস্য আমরা কোনোদিনও ভেদ করতে পারিনি আজ অব্দি। কেউ কোনোদিনও পারবে বলেও মনে হয় না। ওটা আসলে স্রেফ একটা ভুয়ো গল্প। আমি বিদায় জানিয়ে বেরিয়ে এলাম হোটেল থেকে। রাস্তা ধরে দ্রুত পদক্ষেপে চললাম গ্যারেজে। কিন্তু পুরোর কথা তখনও যেন আমাকে অনুসরণ করছিল, আর সে বলছিল, আমি কখনো সন্ধান পাইনি। আমি কোনোদিনও জানতে পারিনি 7 নম্বর কামরা ভুতুড়ে কিনা। তুমি কি পেয়েছো? আমি কোনোদিনও পাইনি, কিন্তু তুমি এখন জানতে পারলে ব্যাপারটা। তুমি কি জানো? তুমি জানো, তাই না?